হ্যালো বন্ধুরা, মার্কেটে আমাদের এমনিতেই খুব নাজেহাল অবস্থা। আর তার উপরে রিসেন্টলি মার্কেটে কান পাতলেই একটা নতুন কথা শোনা যাচ্ছে যে নিফটি এ কথাটার মানে নাকি নো ইনকাম ফর দিস ইয়ার। তো এরকম একটা কথা হয়তো আপনারাও শুনেছেন, আর কথাটা রিসেন্টলি বেশ পপুলারও হচ্ছে। আসলে কাল একটা ভিডিও দিয়েছিলাম আমি আমার চ্যানেলেই, এরকম একটা ভিডিও অনেকেই দেখেছেন ভিডিওটা, তবে যারা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও অ্যাকচুয়ালি। তো এই কালকের ভিডিওতে যেটা বলা হয়েছে সেটা হলো, এই যে ব্যক্তি ইনাকে দেখছেন, ইনার নাম হচ্ছে মার্ক ফেভার। তো ইনি একজন বড় মাপের মানে ওয়ার্ল্ড ফেমাস মার্কেট অ্যানালিস্ট। তো ইনি কি বলেছেন, ইনি এনডিটিভির একটা মানে এনডিটিভি প্রফিট বলে যে চ্যানেল, তার একটা ইন্টারভিউতে বলেছেন যে বিয়ার মার্কেট বা কারেকশান যাই বলুন, যেটা আমাদের মার্কেটে এখন চলছে সেটা নাকি দীর্ঘস্থায়ী হতে পারে। মানে মানে উনি বলেছেন যে ফিউ ইয়ার্সও কিন্তু থাকতে পারে। আর সে কারণে রিটেল ইনভেস্টরদের বলা হয়েছে কি, যে রিবাউন্ড এলে মার্কেট থেকে যেন তারা সব কিছু সেল করে দিয়ে মার্কেট থেকে পুরো বেরিয়ে যায়, মানে এক্সিট নিয়ে নেয়। তো কালকের ভিডিও দিয়ে আমি যেটা জানতে পারলাম যে আমাদের মধ্যে অনেকে কিন্তু এনার সঙ্গে একমত নন। তো সেটা ভালো কথা, আমিও কিন্তু খুব একটা এনার সঙ্গে সহমত নই। তবে যেহেতু ইনারা বিগ বয়েস অফ স্টক মার্কেট, আমাদের ঠিক ভাবলাম কি ভুল ভাবলাম সেটা নিয়ে কিন্তু ইনাদের কিছু যায় আসে না। তবে কালকে এই ভিডিও দিলাম, আর এই ভিডিও দেওয়ার পর যখন আবার এই ধরনের কিছু একটা জিনিস চোখে পড়ে যে নিফটির মানে নাকি নো ইনকাম ফর দিস ইয়ার, সেটা কিন্তু স্বাভাবিক মনের মধ্যে কোশ্চেন আনে যে এবছর সত্যি কি তাহলে আমরা ইনকাম করতে একেবারে পারবো না। তো সবাই বলছে মার্কেটে লস হচ্ছে, নো প্রফিট, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তো তাহলে কি এবছর এটাই সত্যি হতে চলেছে? আজকের ভিডিওতে কিন্তু এটা নিয়েই আমরা একটু আলোচনা করব। আর বন্ধুদের কি মতামত এই বিষয়ে সেটা আপনারা কমেন্ট করে সবার সাথে শেয়ার করতেই পারেন। তো ভিডিওতে এগোনোর আগে আজকের এ ধরনের টপিক যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের কোনো ইনফরমেটিভ ভিডিও আপনার মিস না হয়ে যায়। তো ভিডিওর প্রথমেই আমরা বুঝে নিতে চাই যে নো ইনকাম ফর দিস ইয়ার এটা অ্যাকচুয়ালি বলা হচ্ছে কেন। দেখুন, কারণটা মোটামুটি কম বেশি আমরা সকলেই জানি। তার কারণ হচ্ছে রিসেন্টলি যে মার্কেট ফল এসেছে এরকম একটা জায়গা থেকে, ধরুন সেপ্টেম্বর মাস থেকে, সেখান থেকে যে ফলটা এসেছে এটার জন্য কিন্তু অনেকেই আমরা ঘাবড়ে গেছি, বা অনেকেই কিন্তু মার্কেটকে প্রশ্ন করা শুরু করেছে যে এভাবেও হয় নাকি। তো যেটা অনেকেই জানেন যারা মোটামুটিভাবে একটু দীর্ঘ সময়ের জন্য মার্কেটে আছেন বা অনেক আগে এসেছেন, রিসেন্টলি হয়তো যারা শুরু করেছেন তাদের কাছে এটা একটু নতুন কিছু মনে হতে পারে। আর সে কারণেই কিন্তু মার্কেটে মানে যারা ইনভেস্টার মানে নিউ ইনভেস্টার তাদের মধ্যে কিন্তু একটা নার্ভাসনেস আসছে। আর সেই নার্ভাসনেস থেকেই কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের কথাগুলো উঠে আসছে। তার কারণ মোটামুটি তারা পোর্টফোলিওতে সেভাবে কোনো লস দেখেনি, বা ধরুন যারা 2020-র পরে এসছে, কোভিডের পরে এসছে, তাদের কিন্তু এভাবে লস বা এতটা সময়ের জন্য লস কিন্তু তাদেরকে দেখতে হয়নি। তো সে কারণে একটা নার্ভাসনেস আসছে, সেখানে একটা বিরক্তি প্রকাশ করা হচ্ছে, আর সেখান থেকে কিন্তু এ ধরনের কথাগুলো উঠে আসছে। আমরা যদি জাস্ট দেখতে চাই যে সেপ্টেম্বর থেকে ঠিক কতটা ডাউন হয়েছে মার্কেট, এরকম জায়গায় যদি দেখি লেটেস্ট, তাহলে প্রায় ধরুন 14.74। আমি যদি একদম বটমে যাই, যে বটমটা বানিয়েছে এখানে, সেটা প্রায় 16%। তো 16% যেটা, সেটা কিন্তু অনেক সময় বুল মার্কেটে একটা রানিং কারেকশানও বলা হয়। তার কারণ টেকনিক্যালি যেটা ধরুন 20%-এর ওপরে হলে সেটাকে আমরা কিন্তু বিয়ার মার্কেট বলি। এখানে এখনও পর্যন্ত কিন্তু 20% হয়নি। তো সেখানে এটাকে কি বলবেন? এটাকে জাস্ট একটা রানিং কারেকশান বলতে হবে। হ্যাঁ, আমি মানছি যে 16% যেটা কারেকশান সেটা হয়তো অনেকটাই। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, কেবলমাত্র স্টক মার্কেটে যারা ইনভেস্ট করেন তাদের তো একটু নাজেহাল অবস্থা আছেই, তাছাড়াও যারা কিন্তু মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন তাদেরও কিন্তু একটু নড়বড়ে সিচুয়েশান। তার কারণ কি, সবসময় তারা যে অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন যে মিউচুয়াল ফান্ড সহি হ্যাঁ, মিউচুয়াল ফান্ড সহি হ্যাঁ, এবার তাদের প্রশ্ন আসছে মাথায় যে মিউচুয়াল ফান্ড কিতনা সহি হ্যাঁ, কব সহি হ্যাঁ, ক্যাসে সহি হ্যাঁ। সেটাও কিন্তু একটা পার্ট। এবার কি, মিউচুয়াল ফান্ডেও যারা ইনভেস্ট করেছেন তাদেরকে কিন্তু বুঝতে হবে যে মিউচুয়াল ফান্ড ডাইরেক্টলি মার্কেটের সঙ্গে যুক্ত। মার্কেট ডাউন যাচ্ছে মানে মিউচুয়াল ফান্ড কিন্তু কোনো আউট অফ দ্য ওয়ার্ল্ড কোথাও থেকে ইনকাম করে আপনাকে প্রফিট দিতে পারবে না। সে কারণে নার্ভাস হওয়ার মনে হয় কোনো কারণ নেই। আপনি যদি মিউচুয়াল ফান্ডেও রাখেন, সেটা কিন্তু যেহেতু মার্কেট লিঙ্ক, সেখানেও আপনার নেগেটিভ রিটার্ন হবে। তবে যারা হয়তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন তাদের তাও হয়তো নেগেটিভটা একটু কম দেখাচ্ছে, কিন্তু যারা মোটামুটি স্টকে রাখেন ডাইরেক্টলি, বা ধরুন যারা মিড ক্যাপ বা স্মল ক্যাপ এগুলোতে হেভি মানে ইনভেস্ট করে রেখেছেন, যেমন আমিও কিন্তু মিড ক্যাপ বা স্মল ক্যাপে হেভি ইনভেস্ট করে রেখেছি, তো তাদের ক্ষেত্রে একটু বেশি নেগেটিভ হবে, সেটা স্বাভাবিক। তার কারণ হচ্ছে এই নিফটির জায়গায় যদি আপনি নিফটি 50 জায়গায় যদি আপনি মিড ক্যাপ দেন বা স্মল ক্যাপ দেন, সেটা কিন্তু অনেকটা করে আরও বেশি পড়েছে অ্যাকচুয়ালি। তো সে কারণে তাদের ক্ষেত্রে আরও একটু সিচুয়েশানটা ভয়াবহ।
তো এই জায়গায় এসে মনের মধ্যে যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা কি 2025-এ আদৌ এক্সিট পাবো বা আদৌ কি পজিটিভ রিটার্ন দেবে মার্কেট। দেখুন একটা জিনিস যেটা বলে রাখছি সেটা হচ্ছে মার্কেটকে প্রেডিক্ট করা সম্ভব নয়। আর দুটো প্রশ্ন এখানে হয়, একটা হচ্ছে এখান থেকে 2025-এর শেষ পর্যন্ত মার্কেট পজিটিভে ক্লোজিং দেবে কিনা, আর আপনার যে পোর্টফোলিও সেটা পজিটিভ হবে কিনা। দেখুন আপনার পোর্টফোলিও পজিটিভ হবে কিনা সেটা কিন্তু বলা খুব মুশকিল, তার কারণ আপনি কোন জায়গাটাতে হেভিলি ইনভেস্ট করেছেন সেটা কিন্তু কারো জানা নেই। সে কারণে কোনো পার্সোনাল পোর্টফোলিও পজিটিভ হবে কি না বছরের শেষে সেটা কিন্তু বলা খুবই মুশকিল। তবে আমরা যদি এরকম একটা জায়গা থেকে দেখতে চাই যে এই জায়গাতে যারা মানে হেভিলি ইনভেস্ট করছে তাদের 25-এর এন্ড পর্যন্ত কি হতে পারে সেটাই আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করব। ফর এক্সাম্পল আমি কিন্তু এই চার্টেই আপনাদের আগে দেখিয়েছিলাম, যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেন তারা হয়তো জানবেন যে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে এরকম একটা রেঞ্জে ধরুন এই প্রাইস বা এই যে লোটা, এই লো জায়গাটা, এই যে দুটো লো ধরুন এরকম একটা জায়গাতে আমি একটা বেস ফাইন্ড করার চেষ্টা করেছিলাম এর আগের ভিডিওতে। সেটা ধরুন 21,300 হচ্ছে, আমি বোধহয় স্ট্যান্ডার্ড 21,500 পর্যন্ত নিয়েছিলাম। তো 21,300 আর এখানে আমি হয়তো এক্সপেক্ট করছিলাম যে কিছুটা সময় হয়তো কাটাতে পারে এরকম একটা রেঞ্জের মধ্যে, ধরুন এই জায়গাটাতে মানে প্রায় যেখানে মার্কেট আছে এরকম একটা জায়গাতে। তো সেটা হচ্ছে প্রায় ধরুন দাঁড়াচ্ছে 22,500 বা 550, 600 মতো, ঠিক আছে। তো আমি যেটা ভেবেছিলাম যে মার্কেট হয়তো এটাতে এন্ট্রি করার পরে এরকম একটা জায়গাতে ঘোরাফেরা করতে পারে। তার কারণ কি, মার্কেটে যেহেতু প্রচুরভাবে রিটেলরা ঢুকেছে, প্রচুরভাবে ইনভেস্টমেন্ট হয়েছে, অনেকে ফিক্সড ডিপোজিট ভেঙে ইনভেস্ট করেছে, অনেকে মার্জিন নিয়ে ইনভেস্ট করেছে। তো এ ধরনের যখন হেভি ইনভেস্টেড হয়ে যায় মার্কেটে, সেরকম জায়গাগুলোতে মার্কেট কিন্তু একটু পেন দেওয়ার চেষ্টা করে, যাতে করে যারা ওপরে স্টক অলরেডি কিনে নিচে পর্যন্ত ওয়েট করেছে তারা হয়তো বিরক্তি হয়ে যাতে স্টক ছেড়ে দিয়ে চলে যায়। এটা কিন্তু একটা মার্কেটের পার্ট, এটাকে মাথায় রাখতে হবে। আর মার্কেট কিন্তু ফুললি এই ধরনের সাইকোলজি দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয়। তো সে কারণে আমি ভেবেছিলাম যে হয়তো এরকম একটা জায়গায় এন্ট্রি নিয়ে তারপরে কিছুটা সময় এখানে পাস করবে। দেখুন এন্ট্রি কিন্তু অলরেডি হয়ে গেছে, এই ডেটটা কবে, 28শে ফেব্রুয়ারি, ঠিক আছে। তো আমরা প্রায় 15 দিন কিন্তু কাটিয়ে দিলাম তারপরে। তো সেখানে এই জায়গাটাতে ব্রেক করে একবার চেষ্টা করলেও কিন্তু আবার সেই ভেতরে ঢুকে এসে পড়েছে। তো সেখানে এই যে লোয়ার ব্যান্ড পর্যন্ত যাবে কিনা সেটা একটা অবশ্যই প্রশ্ন। তবে আমার যেটা ধারণা ছিল যে এখানে হয়তো এসে মোটামুটি টাইম পাস করবে। এখন এখানে যদি ব্রেক করে চলে যায় ওপরে তাহলে আমাদের সবার ভালো হবে, সবার পোর্টফোলিওগুলো একটু যদি গ্রিনের দিকে আসে অনেকটা বেটার লাগবে। তবে আমি যেটাকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি সেটা হচ্ছে যে এরকম একটা জায়গায় যদি মার্কেট ঘোরাফেরা করে তা সত্ত্বেও আমার কোনো প্রবলেম নেই। আর লোয়ার এন্ডে আমি হয়তো 21,300 দেখিয়েছি, সেটা ধরুন মোটামুটি রাফলি 21,300 বা 21,500 বা 600 বলুন, মোটামুটি এরকম একটা জায়গাতে। তবে ফর্চুনেটলি কি মার্কেট কিন্তু অতটা নিচে যায়নি, মার্কেট কিন্তু তার আগেই ঘুরে চলে এসেছে। 22,000 একটা সাপোর্ট নিয়েছে, 22,000 একটা বলুন টেকনিক্যাল সাপোর্ট বা সাইকোলজিক্যাল সাপোর্ট সব ধরনেরই আছে। আর এই যে 3খানা ক্যান্ডেল পরপর তৈরি হয়েছে, অনেকে কিন্তু এই জায়গাতে ভাবেন যে বেস বানাতে পারে এরকম একটা জায়গাতে। তো সেটা কোনো ভুল নেই, এরকম একটা জায়গা যেটা ধরুন এখানে দাঁড়াচ্ছে 21,800 মতো, তো সেটাও একটা যথেষ্ট স্ট্রং সাপোর্ট। তো আমি কিন্তু সেফ সাইডে থাকার জন্য এরকম একটা জায়গায় 21,800, আমি কিন্তু সেফ সাইডে থাকার জন্য 21,300 এই জায়গা পর্যন্ত মোটামুটি অ্যানালাইজ করে রেখেছিলাম। তো এখন শুধু আমাদের অ্যানালিসিস নয়, এখানে মার্কেটে যে বড় পার্টিরা তারা কি বলছে সেগুলো আমি একটু আপনাদের দেখাতে চাই, তাহলে হয়তো আপনারা সেই কনফিডেন্সটা পাবেন যেটা আমি বললে হয়তো পাবেন না। দেখুন, স্টকস টু বাই অ্যাজ ভ্যালুয়েশন টার্ন অ্যাট্রাকটিভ পোস্ট রিসেন্ট মার্কেট কারেকশান। এর মানে কি, যে মার্কেটে যে রিসেন্ট কারেকশানটা এসেছে তারপরে কিন্তু ভ্যালুয়েশন টার্ন অ্যাট্রাকটিভ, মানে অ্যাট্রাকটিভ হয়ে গেছে। আর এগুলো কিন্তু খুব পুরনো নিউজ নয়, দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে 13ই মার্চ, ঠিক আছে। তো এ ধরনের কথা কিন্তু বলা হচ্ছে, এগুলো আমার দ্বারা নয়, বুঝতে পারছেন এটা হচ্ছে বিজনেস টুডেতে পাবলিশ হয়েছে। তো এগুলো বড় জার্নাল, বড় পার্সনরা এখানে কিন্তু তাদের মতামত প্রকাশ করেন। তো এখানে আরেকটা খবর দেখুন, সেটা হচ্ছে মার্কেট কারেকশন লাইকলি ওভার অ্যাজ ফান্ডামেন্টালস টার্ন ফেভারেবল। ওকে, এটাও পুরনো নয়, 13ই মার্চ। তো এখানে যেটা বলা হয়েছে যে মার্কেট কারেকশান কিন্তু লাইকলি ওভার, মানে মার্কেট কারেকশান প্রায় শেষের দিকে চলে এসেছে। আর এটা কিন্তু কোনো ছোটোখাটো পার্সনের দ্বারা বলা হয়নি, এটা হচ্ছে জেফরি মানে বুঝতে পারছেন, মানে ওয়ার্ল্ড ওয়াইড এদের ব্যবসা চলে, মানে বিগেস্ট যে ব্রোকারেজ তাদের মধ্যে একটা হচ্ছে জেফরিস মহেশ নন্দুরকার, ইনি বলেছেন যে মার্কেট কারেকশান লাইকলি ওভার, মানে খুব একটা কিন্তু বাকি নেই, মোটামুটি ওভার হয়ে যাচ্ছে। আরও দেখুন, ফর এক্সাম্পল এখানে দেখুন, ইন্ডিয়ান মার্কেট কারেকশান ইজ টেম্পোরারি নট এ বিয়ার ফেজ, শেষ এনভিশন ক্যাপিটালস নীলেশ শাহ, ঠিক আছে। তো নীলেশ শাহ কী বলেছেন,
যে ইন্ডিয়ান মার্কেট কারেকশন ইজ টেম্পোরারি, এটা একটা টেম্পোরারি কারেকশন, আমরা কিন্তু বিয়ার ফেজে এখনও পর্যন্ত যাইনি। আর সেটাই কিন্তু আমরা দেখলাম যে যেটা বলা হয় যে 20% গেলে বিয়ার ফেজ, 20% ডাউন হলে, সেটা কিন্তু আমরা এখনও হইনি। এবং ইনার কথা অনুযায়ী কিন্তু তাই যে খুব একটা কিন্তু ভয়ের কিছু নেই। তো এভাবেই কিন্তু মার্কেটের যে বড় পার্টিরা তারাও কিন্তু পজিটিভ জিনিসপত্রই বলছে। এছাড়াও কিন্তু মার্কেটে কিছু টার্গেট এসেছে, নিফটি টার্গেট 2025-এর জন্য। তো সেই টার্গেটগুলো আমরা দেখে নিতে চাই। ফর এক্সাম্পল এখানে দেখুন, এটা businessstandard.com দেখতে পাচ্ছেন। ইন ইটস বিয়ার কেস নোমুরা প্রজেক্টস, নোমুরা কি আবার একটা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস ব্রোকারেজ। তো নোমুরা প্রজেক্টস নিফটি অ্যাট 21,800। তো আমরাও কিন্তু এখানে যেটা দেখলাম, এই জায়গাতে যেটা দেখলাম সেটা হচ্ছে এরকম একটা জায়গায় 21,800 কিন্তু দাঁড়াচ্ছে, যেটা মোটামুটিভাবে এই ধরুন এই তিনটে ক্যান্ডেলের যে বেসটা, তো সেটা নিলে কিন্তু ওরকমই দাঁড়াচ্ছে। তো নোমুরারও কথা সেটাই যে নোমুরা প্রজেক্ট নিফটি অ্যাট 21,800 বাই দ্য এন্ড অফ ডিসেম্বর 2025, মানে এই বছরের জন্য। হোয়াইল মানে এটা কিসে, এটা হচ্ছে বিয়ার কেস, যদি বিয়ার হয়। তবে কি যদি বুল মার্কেট থাকে তাহলে কিন্তু সেটা নিফটি মে টাচ 25,700, মানে অল টাইম হাইয়ের কাছাকাছিও চলে যেতে পারে কিন্তু। আর নোমুরা কিন্তু একটা স্ট্র্যাটেজিও দিয়েছে। কি স্ট্র্যাটেজি দেখুন, অ্যাজ এ স্ট্র্যাটেজি নোমুরা সাজেস্টস ইনভেস্টার্স চেরি পিক ইনএক্সপেন্সিভ স্টকস, মানে কি এখানে কিন্তু আপনি চেরি পিক করতে পারেন, মানে স্টকগুলোকে পিক করতে পারেন যেগুলো কিন্তু ইনএক্সপেন্সিভ, খুব একটা এক্সপেন্সিভ স্টকে কিন্তু হাত দিতে যাবে না। সব ভিডিওতেই কিন্তু আমি সেটা বলে রেখেছি। তো এখানে আরও খবর দেখুন যে 23,000 আর 25,000, হোয়ার উইল নিফটি ল্যান্ড বাই ডিসেম্বর এন্ড, টপ ব্রোকারেজ ওয়ে ইন, ঠিক আছে। তো দ্য নিফটি 50 ইন্ডেক্স প্রজেকশন ফর ডিসেম্বর 25 ভ্যারি উইথ ব্যাঙ্ক অফ আমেরিকা প্রেডিক্টিং 25,000, অ্যাক্সিস সিকিউরিটি বলেছে যে 24,600, নোমুরা বলেছে যে 23,784, ইনক্রেড ইকুইটিজ বুলিশ যেটা 27,000 বলেছে। 27,000 মানে তো আমাদের যেটা লাইফ টাইম হাই সেটাকেও ছাড়িয়ে চলে যাওয়া। সুতরাং এই ধরনের যে বড় পার্টি, এখানে 3-4টা পার্টির কথা বলা হয়েছে, এরা কিন্তু প্রত্যেকেই বলছে যে মার্কেটে কিন্তু পজিটিভ কিছু আসতে পারে, মানে বাই দ্য এন্ড অফ 2025। এখানে দেখুন, স্টার্ট বাইং ইন্ডিয়ান স্টকস সিলেক্টিভলি সেজ বার্নস্টেন। বার্নস্টেন একটা ইউএস বেসড ব্রোকারেজ, খুব বড় ব্রোকারেজ অ্যাকচুয়ালি। চেক ইটস 2050 নিফটি টার্গেট। তো আমরা যদি নিচের দিকে যাই তাহলে নিশ্চয়ই আমরা 2025-এর টার্গেট দেখতে পাবো। এই জায়গাতে দেখুন যে উই নেভারথলেস লোয়ার আওয়ার টার্গেট পি মাল্টিপল অফ 19.5 ইন্টু 2 ইয়ার ফরওয়ার্ড আর্নিং পার শেয়ার, মানে ইপিএস যেটা, অ্যান্ড বিল্ড এ ইয়ার এন্ড নিফটি 50 টার্গেট অফ 26,500, মানে সেটাও কিন্তু আমাদের যেটা অল টাইম হাই সেটাকে কিন্তু ছাড়িয়ে যাবে। তো বড় বড় পার্টিরা যখন এগুলো বলছে, বুঝতেই পারছেন যে হয়তো অনেকে যে নেগেটিভ বলছেন সেই নেগেটিভটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রু নাও হতে পারে। হয়তো আমরা কিন্তু পজিটিভ প্রফিট দিয়েই এই বছর শেষ করব। এখানে দেখুন ইটি মার্কেট স্মার্ট টক, মার্কেটস এন্টার 2025 উইথ কশন, বিক্রম কাসাট সেটস 12 মান্থ নিফটি টার্গেট 27,212, মানে এটাও কিন্তু অল টাইম হায়ার থেকে অনেক ওপরে। আর সে কারণে মার্কেটে ওভারঅল যেটা আমরা দেখতে পেলাম সেটা কিন্তু সবাই, বেশিরভাগই বড় পার্টিরা কিন্তু পজিটিভ, এতগুলো পজিটিভ আমরা দেখলাম। তবে একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখনকার যে নিফটি পি, ফর এক্সাম্পল 20.69, আমি যদি আপনাকে নিফটি 50-র পিতে নিয়ে যাই, তো এখানে আমি পি চার্টটা জাস্ট দেখাতে চাই একবার 1 মিনিট নিয়ে। তো এখানে মিডিয়ান পি হচ্ছে 22.5, ঠিক আছে। আর এখনকার যেটা পি সেটা ধরুন 20-রও নিচে, অ্যাকচুয়ালি 19.9। তো সে কারণে আমরা কিন্তু অলরেডি আন্ডার ভ্যালুড হয়ে বসে আছি। এবার একটা রিস্ক, সেটা হচ্ছে আন্ডার ভ্যালুড থেকে যে আরও আন্ডার ভ্যালুড হতে পারে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো সেখানে সেই জন্য বলছি যে এই জায়গায় দেখুন ফেব্রুয়ারি যেটা, এটা 20.69 দেখাচ্ছে, নো প্রবলেম। জানুয়ারিতে ছিল 21.43, তবে এই জায়গাগুলো দেখুন 22 এ ধরনের কিন্তু একটু বেশি ছিল, 23, 22.86, 24 পর্যন্ত গেছিলো, তো একটু বেশি ছিল। এই জায়গায় দেখুন 2021, 38, 40, 32, 29, তো এ ধরনের বেশি পি ছিল। তো সেখান থেকে আমরা যথেষ্ট মানে সুইটেবল পজিশানে আছি। তখন ফেব্রুয়ারি, মার্চেরটা এখন আসেনি, মার্চে হয়তো আরও একটু কমে যাবে, তার কারণ হচ্ছে মার্কেট কিন্তু রিসেন্টলি পড়েছে, তো সেটা 20-র নিচে হয়তো নেমে যাবে, ঠিক আছে। তো এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে 2001 থেকে, দেখুন 2001 থেকে 2025, মানে 25 বছরের নিফটির পি ডেটা কিন্তু দেওয়া আছে। তো এগুলো কিন্তু অ্যানালিসিসের ক্ষেত্রে খুবই হেল্পফুল হয়। তো এই 25 বছরের ডেটা থেকে কি বুঝতে পারছেন যে যেখানে একটু বেশি গ্রিন সেটা হচ্ছে বেশি আন্ডার ভ্যালুড, আর যেখানে রেড মানে বেশি রেড বা পিঙ্ক যাই বলুন,
সেখানে কিন্তু বেশি ওভার ভ্যালুড। আর এই জায়গাতে দেখুন এটা একদম গ্রিন নয়, গ্রিন হয়নি, কিন্তু গ্রিন হওয়া শুরু হয়েছে। তার আগে যেটা হয়তো একটু রেডিশ ছিল সেটা হয়তো একটু গ্রিন গ্রিন কালার কিন্তু আসতে শুরু করেছে। তো সেজন্য বুঝতেই পারছেন যে আমরা কিন্তু খুব একটা ওভার ভ্যালুড সিচুয়েশানে নেই। তাছাড়া ধীরে ধীরে যদি গ্রিন হতে শুরু করে তাহলে কিন্তু মার্কেট আন্ডার ভ্যালুডই থাকবে, আর সে কারণে ইনভেস্টমেন্টেরও হয়তো অপরচুনিটি আমাদের আসতে পারে। তো ফাইনালি এটাই বলার, মোটামুটি আমার অ্যানালাইসিস অনুযায়ী, যে এ ধরনের জায়গা থেকে হয়তো মানে যে জায়গাতে মার্কেট এখন আছে এই জায়গা থেকে হয়তো নিফটি 2025-এর শেষ পর্যন্ত আমরা হয়তো মার্কেটে কিছুটা হলে পজিটিভ রিটার্ন পাবো। তবে সবার পোর্টফোলিও আবার গ্রিন হয়ে যাবে কিনা 2025-এর এন্ডে সেটা কিন্তু বলা খুবই মুশকিল হচ্ছে। আরেকটা স্পেশাল কথা যেটা আমি বলে রাখি, এই যে চার্টটা দেখলেন এই চার্টটাতে একটা জিনিস একটু মাথায় রাখবেন, যে ধরুন 2001 থেকে 2025 যে 25 বছরের ডেটা আছে এটাকে যদি আপনি দুভাগে বিভক্ত করেন, 1 থেকে 13 মানে 12 বছর, আবার 13 থেকে 25 12 বছর, তাহলে একটা জিনিস ভালো করে মাথায় রাখবেন, যেটা বিশেষ করে লং টার্ম ইনভেস্টারদের ক্ষেত্রে খুব ভালো করে মাথায় রাখতে হবে, যে এই যে 12 বছর, সেই 12 বছর একটু অন অ্যান অ্যাভারেজ দেখুন, বেশিরভাগ এরিয়াতেই কিন্তু গ্রিন দেখতে পাচ্ছেন। তবে লাস্ট যে 12 বছর সেখানে কিন্তু বেশিরভাগ জায়গাতেই রেড দেখতে পাচ্ছেন। তো এইটুকু জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, আর ইনভেস্ট করে কিন্তু পেশেন্সের সঙ্গে মার্কেটকে সময় দিতে হবে। সেই পেশেন্সই হয়তো আমাদেরকে প্রফিট এনে দেবে।